আমাদের আজকের নিবেদন মানবিক গল্প শেষ বিকেলের জলছবি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আজকের গল্প শেষ বিকেলের জলছবি। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের সেই নির্দিষ্ট কাঠের বেঞ্চটা অবিনাশবাবুর খুব চেনা। গত 10 বছর ধরে প্রতি শুক্রবার বিকেলে তিনি এখানে এসে বসেন। হাতে থাকে একটি পুরনো চামড়ার ব্যাগ আর চোখে মোটা ফ্রেমের চশমা। স্টেশনের হট্টগোল, ট্রেনের ঝিকঝিক শব্দ আর মানুষের ব্যস্ততা, সব কিছুর মাঝে অবিনাশবাবু একাই যেন এক স্থির দ্বীপ। অবিনাশবাবু অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, বিপত্নিক হয়েছেন প্রায় 12 বছর। একমাত্র ছেলে অয়ন থাকে কানাডায়। অয়ন বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাবার জন্য তার সময়টা বড্ড কম। বছরে একবার ফোন আসে, বড়জোর 10 মিনিটের কথা। অবিনাশবাবু অভিযোগ করেন না। তিনি জানেন সময়ের স্রোত সবাইকে দূরে সরিয়ে দেয়। সেদিন আকাশটা ছিল মেঘলা, বৃষ্টির পূর্বাভাস। হঠাৎ করেই অবিনাশবাবুর বেঞ্চের এক কোণে এসে বসল একটি ছোট মেয়ে। পরনে মলিন জামা, হাতে কয়েকটা রজনীগন্ধার স্টিক। মেয়েটির নাম মায়া। দাদু, একটা ফুল নেবেন? মাত্র 10 টাকা। অবিনাশবাবু চশমাটা ঠিক করে মায়ের দিকে তাকালেন। মেয়েটার চোখে এমন এক করুণ আরতি ছিল যা তিনি উপেক্ষা করতে পারলেন না। তিনি একটা ফুল কিনে নিলেন, কিন্তু মেয়েটি গেল না। সে সেখানেই বসে রইল। তোমার বাড়ি কোথায় খোকি? অবিনাশবাবু জিজ্ঞেস করলেন। স্টেশনের ওই পারে বস্তিতে। মা অসুস্থ, বাবা নেই। ফুল বিক্রি করে ওষুধের টাকা জোগাড় করি। সেই থেকে শুরু। প্রতি শুক্রবার অবিনাশবাবু আর মায়ের দেখা হতে লাগলো। অবিনাশবাবু মায়ের জন্য কখনো বিস্কুট, কখনো গল্পের বই, আবার কখনো নতুন জামা নিয়ে যেতেন। মায়া তাকে নিজের জীবনের ছোট ছোট দুঃখ সুখের গল্প শোনাত। অবিনাশবাবু বুঝলেন রক্ত সম্পর্ক না থাকলেও মানুষের প্রতি মানুষের টান কত গভীর হতে পারে। হঠাৎ একদিন অয়নের ফোন এলো। সে দেশে ফিরছে, পাকাপাকি ভাবে নয়, মাত্র 7 দিনের জন্য। অবিনাশবাবুর আনন্দ আর ধরে না। তিনি অয়নকে স্টেশনে নিতে চাইলেন না, নিজেই বাড়িতে সব গোছাতে শুরু করলেন। অয়ন এলো, কিন্তু সাথে নিয়ে এলো এক অদ্ভুত দূরত্ব। সে সারাক্ষণ ল্যাপটপে ব্যস্ত, বাবার সাথে কথা বলার সময় নেই। একদিন অয়ন বিরক্ত হয়ে বলল, বাবা, তুমি কেন এই বুড়ো বয়সে একা থাকো? এই বাড়িটা বিক্রি করে চলো আমার সাথে কানাডায়। ওখানে রিটায়ারমেন্ট হোম আছে, খুব ভালো থাকবে। অবিনাশবাবু স্তব্ধ হয়ে গেলেন। যে বাড়িতে তার স্ত্রীর স্মৃতি, যে বারান্দায় অয়ন বড় হয়েছে, সেটা বিক্রি করে দেবেন? তিনি বুঝতে পারলেন অয়ন তাকে চায় না। অয়ন চায় তার দায়িত্ব থেকে মুক্তি। অয়ন চলে যাওয়ার আগের দিন অবিনাশবাবুর শরীরটা খুব খারাপ করল। উচ্চ রক্তচাপ আর একাকিত্বের অবসাদে তিনি বিছানায় পড়ে রইলেন। অয়ন তখন বন্ধুর পার্টিতে ব্যস্ত। ঠিক সেই সময় মায়া হাজির হলো অবিনাশবাবুর বাড়িতে। সে অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে এসেছিল, কারণ গত 2 শুক্রবার দাদুকে স্টেশনে দেখতে পায়নি। মায়া দেখল অবিনাশবাবু জ্বরে কাঁপছেন। সে ঘাবড়ে না গিয়ে বস্তি থেকে তার মাকে ডেকে আনলো। সারা রাত মায়া আর তার মা মিলে অবিনাশবাবুর সেবা করলো। মাথায় জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো, সবই করলো সেই মেয়েটি যাকে সমাজ পথশিশু বলে চেনে। পরদিন সকালে অয়ন যখন বাড়িতে ফিরল, সে দেখল তার বাবার মাথার কাছে বসে একটা নোংরা জামা পরা মেয়ে হাত পাখা দিয়ে বাতাস করছে। অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তোমরা? এখানে কি করছো? অবিনাশবাবু ধীর গলায় বললেন, অয়ন, এরা আমার পরিবার। তুই যখন তোর কাজে ব্যস্ত ছিলি, এরা তখন আমার পাশে ছিল। যে মায়া আমি তোর কাছে খুঁজেছিলাম, তা আমি এই মায়ার মাঝে পেয়েছি।
অয়ন লজ্জিত হয়ে মাথা নিচু করল। সে বুঝতে পারল অর্থ আর প্রতিষ্ঠা মানুষকে সফল করতে পারে, কিন্তু মানুষ করতে পারে না। সে বাবার কাছে ক্ষমা চাইল, কিন্তু অবিনাশবাবু তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। তিনি অয়নকে বললেন, তুই তোর জীবনে ফিরে যা বাবা, আমি এই দেশেই থাকব। এই বাড়িটা আমি একটা ট্রাস্টকে দিয়ে দিয়েছি, যেখানে মায়ের মতো অনাথ শিশুরা পড়তে পারবে। আমি এখানেই থাকব, ওদের পড়াবো। এটাই আমার জীবনের শেষ বিকেলের সার্থকতা। অয়ন একা ফিরে গেল, কিন্তু অবিনাশবাবু একা হলেন না। তিনি এখন প্রতিদিন সকালে উঠলে এক ঝাঁক শিশুর কোলাহল শুনতে পান। মায়া এখন স্কুলে যায়। অবিনাশবাবু বুঝেছেন, মানুষের আসল পরিচয় তার রক্তে নয়, তার মায়ায়, তার মানবিকতায়।